G7 গোষ্ঠীর 3 দিনের হাই প্রোফাইল বৈঠক শুরু হয়ে গেছে ফ্রান্সে। আর তার সীমান্তের ঠিক ওপারে রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয়ের সামনে শুরু হয়ে গেছে বিক্ষোভ। মানে সুইজারল্যান্ডের জেনিভায় প্রবল এক বিক্ষোভ দেখল গোটা বিশ্ব। G7 বা গ্রুপ অফ 7 হলো বিশ্বের 7টি শীর্ষস্থানীয় উন্নত এবং শক্তিশালী অর্থনৈতিক দেশের একটি আন্তর্জাতিক মঞ্চ। আরও পরিষ্কার করে বললে G7 হলো আমেরিকা এবং তার প্রধান পশ্চিমী বন্ধুদের নিয়ে গঠিত বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী 7টি দেশের একটি একচেটিয়া ক্লাব। এই দেশগুলোর নাম আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান এবং ইতালি। আর এই গোষ্ঠী এবার ঠিক যে পরিস্থিতির মধ্যে বৈঠকে বসতে চলেছে তা এর আগে কখনো হয়নি। এর কারণ ইরান যুদ্ধ। ইরান যুদ্ধে একেবারে কাদায় পড়ে ট্রাম্প যখন ডাক দিয়েছিলেন সমস্ত বন্ধু দেশকে, তখন G7 তার মধ্যে থাকলেও তারা কিন্তু সাড়া দেয়নি, বরং বিরোধিতার স্বর শোনা গেছে অনেকের কাছ থেকে। অর্থাৎ মিত্র দেশের সংগঠনের ভেতরেও এবার খুব স্বস্তির পরিবেশ নেই। আর এদের বিরুদ্ধে যে বিক্ষোভ হলো সেখানে একটা স্লোগান সবার নজর কেড়েছে ভীষণভাবে। তা হলো পৃথিবী একটাই, 7টা নয়। দেয়ার ইজ ওয়ান প্ল্যানেট, নট 7। এমনটা মনে করিয়ে দেওয়ার কারণটা কিন্তু খুব ইন্টারেস্টিং। 7 দেশের এই মহাযজ্ঞে এই বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 10% বাস করেন। অথচ এই সামান্য 10% মানুষের গোষ্ঠী নিয়ন্ত্রণ করে থাকে আন্তর্জাতিক অর্থনীতির প্রায় অর্ধেক, মানে 40 থেকে 45% সম্পদ। আন্তর্জাতিক কার্বন নির্গমন এবং পরিবেশ দূষণের সিংহভাগের দায় কিন্তু এই দেশগুলোরই। বিক্ষোভকারীদের অভিযোগ 2026 সালে এসেও বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি এবং কার্বন ফুটপ্রিন্ট কমানোর বিষয়ে ধনী দেশগুলো শুধু ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু বাস্তবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার তারা পুরোপুরি বন্ধ করছে না। আর এই জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতির মুখে পড়ছেন কারা? খরা, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে মূলত আমাদের মতো দরিদ্র এবং অনুন্নত দেশগুলো। অথচ G7 এর নেতারা সুইজারল্যান্ড বা ফ্রান্সের বিলাসবহুল রিসর্টে বসে কেবল নিজেদের দেশের অর্থনৈতিক লাভ লোকসান নিয়ে আলোচনা করছে। এই অন্যায়ের বিরুদ্ধে জেনিভার রাস্তায় প্লাস্টিকের গ্লোব এবং মৃত গাছের প্রতীকী ছবি নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। আজকের এই এপিসোডে G7 এর ভেতরের গোলমাল এবং বাইরের তুমুল বিক্ষোভের খবর আর তার বিশ্লেষণ আপনাদের সামনে রাখব। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 7 দেশের এই মহাযজ্ঞের সবচেয়ে বড় বিড়ম্বনা হলো এদের সংখ্যা। যে G7 নেতারা আজ বন্ধ দরজার আড়ালে বসে পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করছেন, তাদের দেশগুলোতে এই বিশ্বের মোট জনসংখ্যার 10 ভাগের 1 ভাগ থাকেন। অথচ গ্লোবাল সাউথ বা বাকি 90% সাধারণ মানুষকে উপেক্ষা করেই তারা তাদের নীতি বানাচ্ছে। এই মুষ্টিমেয় 10% ক্লাবটি বিশ্ব বাণিজ্য, সামরিক নীতি এবং আন্তর্জাতিক অর্থনীতির প্রায় সিংহভাগই নিয়ন্ত্রণ করছে। জেনিভার রাস্তায় 20,000 মানুষের ক্ষোভের মূল কারণটা ঠিক এখানেই। জনসংখ্যার এই চরম বৈষম্য এবং মুষ্টিমেয় কিছু মানুষের হাতে পৃথিবীর ভাগ্য ছেড়ে দেওয়ার প্রতিবাদ জানাচ্ছেন তারা। তারা বলছেন এটাই হচ্ছে নব্য সাম্রাজ্যবাদী নীতি। G7 নিয়ে আরও কয়েকটি কথা বলে নিই। সরল ভাষায় এরা মূলত নিজেদের মধ্যে আন্তর্জাতিক অর্থনীতি, নিরাপত্তা এবং ভূ রাজনীতির নীতি নির্ধারণ করতে বছরে একবার করে বৈঠকে বসেন। আমেরিকার বিপরীতে একসময় আলাদা অক্ষ ছিল সোভিয়েত রাশিয়া, পরে সেই জায়গা নিয়েছে চীন। কিন্তু চীন বা রাশিয়া এই G7 ডাক পায় না। আজ থেকে 15-20 বছর আগে চীন এবং এখনকার চীন যে এক নয়, এটা বোঝার জন্য খুব বেশি ভূ রাজনৈতিক জ্ঞানের দরকার নেই। চীনের জনসংখ্যাও বিশাল, আর সঙ্গে রাশিয়া তো আছেই। এরাই অচ্ছুত G7 গোষ্ঠীভুক্ত দেশগুলোর কাছে। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ দেশ আছে। মহাশক্তিধর আমেরিকান প্রেসিডেন্ট সমঝে চলেন চীন এবং রাশিয়াকে।
ইরান যুদ্ধে একা পড়ে যাওয়া আমেরিকার পাশে তার বন্ধু গোষ্ঠীর কোনো দেশ আসেনি, তার প্রধান কারণ কিন্তু এই দুটো দেশ, যারা এই যুদ্ধে আড়ালে ছিল। পাগলা জগাইয়ের ফাঁদে পা দিয়ে তার মিত্র বাকি 6টি দেশও এই দুই মহাশক্তির বিরাগভাজন হতে চায়নি। এবার কি 3 দিনের ওই আলোচনা কক্ষে ট্রাম্প জার্মানি, ইতালি, ফ্রান্স বা জাপানের রাষ্ট্রপ্রধানদের জিজ্ঞাসা করবেন কেন তারা একই গোষ্ঠীতে থেকেও তার ডাকে পরিমরি করে ছুটে আসেননি? কিন্তু বাইরের বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করেছিল জেনিভায়। এতে এই 7টি দেশ এই বিক্ষোভকারীদের মূল দাবি নিয়ে আলোচনা করতে কি বাধ্য হবে? মানে ওই লোক দেখানো একটু কৃপাদৃষ্টি দেওয়ার মতো করেও কি তারা আলোচনা করবেন? পুরো বিষয়টা পরপর পয়েন্ট ধরে ধরে এগোনো যাক। আমার অন্য ভিডিওর মতো এই ভিডিওতেও পাবেন প্রচুর রেফারেন্স বা সূত্র। প্রতিটি সূত্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের সব দেশ এইসব সূত্রকে সম্মান করে। মূল ঘটনায় যাওয়ার আগে সূত্রগুলির উল্লেখ একটু জরুরি বলেই মনে হয়, কারণ এইসব সূত্র নিজেরাই নিজেদের বড় পরিচয়। যেমন ধরুন সুইস ইনফো এবং লে দোভার। কি এই মাধ্যম? সুইস ইনফো হলো সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় গণমাধ্যম সুইস ব্রডকাস্টিং কর্পোরেশনের আন্তর্জাতিক শাখা। এরা মোট 10টি ভাষায় সুইজারল্যান্ডের রাজনীতি এবং ঘটনার নিরপেক্ষ বিশ্লেষণ প্রকাশ করে। আর লে দোভার হলো কানাডার মন্ট্রিল থেকে প্রকাশিত অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ফরাসি ভাষার দৈনিক। আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং যুদ্ধবিরতি আন্দোলনের গভীর কভারেজের জন্য এরা পরিচিত। এদের রিপোর্ট বলছে ট্রাম্পের বিমান জেনিভায় অবতরণ করার আগেই এক সংঘবদ্ধ আন্দোলনের কথা। মধ্যপ্রাচ্য এবং ইরান সংকটে মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে ইউরোপীয় বুদ্ধিজীবী এবং বামপন্থী সংগঠনগুলো একজোট হয়েছে। প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ট্রাম্প প্রশাসনের সাথে ইউরোপের দীর্ঘদিনের কূটনৈতিক দূরত্ব এবং ইরান সংকটে ইউরোপীয় দেশগুলিকে জোর করে কাছে টানার চেষ্টার কথা। এই কারণেই সুইজারল্যান্ডের মাটিতে এই তীব্র মার্কিন বিরোধী ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর একটা সূত্র গ্রিন পিস ইন্টারন্যাশনাল প্রেস রিলিজ। গ্রিন পিস হলো বিশ্বের সবচেয়ে বড় ও প্রভাবশালী স্বাধীন পরিবেশবাদী নেটওয়ার্ক। তারা বিশ্বের 55টি দেশে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সরাসরি অহিংস আন্দোলন পরিচালনা করে। জুনের শুরুতে প্রকাশিত এক বিশেষ প্রেস রিলিজে গ্রিন পিস সতর্ক করেছে যে 2026 সালে এসেও G7ভুক্ত দেশগুলো গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে তাদের পুরনো প্রতিশ্রুতির মাত্র 10% কাজ করেছে। ওই প্রেস রিলিজে একটা চাঞ্চল্যকর পরিসংখ্যান দেওয়া হয়েছে। এতে দেখা যাচ্ছে বিশ্বের মাত্র 10% ধনী মানুষের বিলাসবহুল জীবনযাত্রা এবং কর্পোরেট নীতি বিশ্বের পক্ষে কতটা বিপজ্জনক। বিশ্বের বাকি 90% মানুষের পরিবেশগত বিপর্যয় ডেকে আনছে এই শতকরা 10% মানুষ। এই প্রেস রিলিজটাকেই জেনিভার পরিবেশবাদী আন্দোলনকারীরা তাদের হ্যান্ডবিল এবং লিফলেটের প্রধান বৈজ্ঞানিক ভিত্তি হিসেবে ব্যবহার করছেন। অন্য আর একটা সূত্র ফ্রাইডেজ ফর ফিউচার। কি এই সংগঠন? সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে গড়ে ওঠা বিশ্বব্যাপী একটা ছাত্র এবং যুব আন্দোলন এটা। এরা জলবায়ু সংকটের নিরসনে বিশ্ব নেতাদের উপর চাপ সৃষ্টি করে থাকে। অন্য আরেকটি সূত্র এক্সটিনশন রেবেলিয়ন। এরা একটি আন্তর্জাতিক নাগরিক আন্দোলন। পরিবেশগত বিলুপ্তি রোধে সরকারগুলোর নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অহিংস গণ আন্দোলনই এদের পথ। জেনিভার বিক্ষোভে এই সংগঠনের হাজার হাজার তরুণ জেনজি একেবারে সামনের সারিতে। এদের অফিসিয়াল ইস্তাহারে বলা হয়েছে যে G7 নেতারা যখন সুইজারল্যান্ডের 5 স্টার রিসর্টে বসে কফি খাচ্ছেন, তখন আফ্রিকার খরা এবং এশিয়ার বন্যা কবলিত মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। এই বৈষম্যকে তুলে ধরতেই তারা দেয়ার ইজ ওয়ান প্ল্যানেট নট 7 থিমটি তৈরি করে পুরো মিছিলে ছড়িয়ে দিয়েছেন। বাংলায় যার অর্থ পৃথিবী একটাই, 7টা নয়, মানে তোমরাই গোটা বিশ্ব নও, আমরাও আছি। আর এ কথাটা সোচ্চারে জানান দিতেই এই বিক্ষোভ।
ধনী দেশের সংগঠনের বৈঠক মানেই অর্থনৈতিক আলোচনা, সুতরাং সূত্র হিসেবে উল্লেখ করতেই হবে অক্সফ্যাম ইন্টারন্যাশনাল রিপোর্টের কথা। অক্সফ্যাম হলো বিশ্বজুড়ে দারিদ্র্য এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা 21টি দেশের স্বাধীন দাতব্য সংস্থার একটি আন্তর্জাতিক কনফেডারেশন। প্রতি বছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা G7 মতো বড় সম্মেলনের আগে তারা বিশ্বের বৈষম্যের উপর একটি অত্যন্ত নির্ভরযোগ্য রিপোর্ট প্রকাশ করে। যেমন এবার 2026 সালের সাম্প্রতিক রিপোর্টে অক্সফ্যাম খুব জরুরি তথ্য সামনে এনেছে। তাদের রিপোর্টে বলেছে 2024 থেকে 2026 সালের এই মধ্যবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের শীর্ষ ধনকুবেরদের যৌথ সম্পদ প্রায় 35% বৃদ্ধি পেয়েছে। অথচ ঠিক একই সময় বিশ্বজুড়ে সাধারণ মানুষের প্রকৃত আয় বা ক্রয় ক্ষমতা কমেছে। রিপোর্টে বলা হয় G7 দেশগুলোর কর্পোরেট বান্ধব ট্যাক্স পলিসির কারণেই এই চরম বৈষম্য তৈরি হয়েছে। জেনিভার পুঁজিবাদী বিরোধী বিক্ষোভকারীরা এই রিপোর্টের ডেটা ব্যবহার করে দেখিয়েছেন যে G7 আসলে বিশ্বের সাধারণ মানুষের শত্রু। G7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিত থাকা এই বিক্ষোভের আগুনকে আরও উস্কে দিয়েছে। বিক্ষোভকারীদের একটি বড় অংশের আক্রমণের মূল লক্ষ্য ট্রাম্প এবং তার প্রশাসন। ট্রাম্পের কট্টর দক্ষিণপন্থী নীতি, অভিবাসন বিরোধী কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক চুক্তিগুলির প্রতি তার উদাসীনতা ইউরোপের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এছাড়া ট্রাম্পের ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডা এবং অতীতে বিভিন্ন অতি ডানপন্থী এবং বিতর্কিত আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সাথে তার মেলামেশার বিষয়টিও বিক্ষোভের ব্যানারে স্থান পেয়েছে। মানে এখানেও এপস্টিন ফাইল নিয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের প্রথম কয়েকটা ঘন্টা অত্যন্ত উৎসব মুখর এবং শান্তিপূর্ণ ছিল, কিন্তু বিকেলের দিকে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায় এবং জেনিভার ঐতিহাসিক কেন্দ্রস্থল একটা রণক্ষেত্রে পরিণত হয়। জেনিভার এই 20,000 মানুষের বিশাল বিক্ষোভ কি আসলে এখনকার বিশ্ব ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের এবং জেনজির গভীর অনাস্থা এবং পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ? ইরান সংকটকে কেন্দ্র করে যুদ্ধের দামামা থেমেও থামেনি, কারণ ইসরায়েলকে কেউ বিশ্বাস করে না এই পুঁজিবাদী গরিব বিরোধী কর্পোরেটের চাটুকারদের। জেনিভার এই বিক্ষোভ কি প্রমাণ করে দিল যে মাঠে ঘাটে সাধারণ মানুষ আর ঘরের কোণে বসে পুঁজি বাড়ানোর সিদ্ধান্তগুলো মেনে নিতে রাজি নন? উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।